নমস্কার। আজকের বিষয় মধ্য বাংলার আদি স্তরের অণ্বয়তাত্ত্বিক ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য। মধ্য বাংলার আদি স্তরের অণ্বয়তাত্ত্বিক ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভের জন্য আলোচ্য বিষয়কে নিম্নলিখিতভাবে সজ্জিত করা হয়েছে: ১. উদ্দেশ্য, ২. প্রস্তাবনা, ৩. মধ্য বাংলার সময়কাল, ৪. মধ্য বাংলার শ্রেণী বিভাজন, ৫. আদি মধ্য বাংলার সময়কাল ও নিদর্শন, ৬. অণ্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য, ৭. ছন্দ রীতিগত বৈশিষ্ট্য, ৮. সারাংশ, ৯. সম্ভাব্য প্রশ্ন এবং ১০. সহায়ক গ্রন্থ। আদি মধ্য বাংলার অণ্বয়তাত্ত্বিক ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য পাঠের কি উদ্দেশ্য? আদি মধ্য বাংলা ভাষাকে চেনা ও জানা, চর্যাপদের পরবর্তী বাংলা ভাষা স্তরটিকে বোঝা, চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, ভাষার পরিবর্তনগুলি সম্পর্কে ধারণা লাভ করা, বাক্যের অণ্বয়গত বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা, বাক্যের গঠন ও গঠন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভ করা, ছন্দ রীতিগত বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা, ছন্দের গঠন ও গঠন প্রক্রিয়াকে চিহ্নিত করা, ছন্দের ইতিহাসকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করা, বাংলা ছন্দের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করা, বাংলা ছন্দের মাত্রা বিচার করতে শেখা, ভাষায় ছন্দের বিবর্তন ও বৈচিত্র্যকে বোঝা, ভাষার সঙ্গে জড়িত সমাজ ও সংস্কৃতিকে বোঝা, বাংলা ভাষা চর্চা ও গবেষণায় আগ্রহ বৃদ্ধি এবং আন্তর্বিষয়ক লেখাপড়ার ক্ষেত্রে, বিশেষ করে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন। মধ্য বাংলার আদি স্তরে বৈশিষ্ট্য সম্পর্কে, বিশেষ করে অণ্বয়তাত্ত্বিক ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভের সূত্র ধরে আলোচনা ক্ষেত্র থেকে যে বিষয়গুলি উঠে আসে সেগুলি হলো: মধ্যযুগের বাংলা ভাষার ব্যাপ্তি এবং বিষয় বৈচিত্র্য। মধ্যযুগের বাংলা ভাষার ব্যাপ্তি যে দিগন্ত প্রসারিত এবং বিষয় যে বৈচিত্র্যপূর্ণ, সে বিষয়ে ধারণা লাভ প্রয়োজন। মধ্যযুগের বিভিন্ন টেক্সটগুলিতে বাংলা ভাষার উদাহরণগুলি ইতিহাসগতভাবে ও ব্যাকরণগতভাবে আলোচনা প্রয়োজন। আমাদের দেখতে হবে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী সময়ে বাংলা বাক্যের অণ্বয়গত কী পরিবর্তন হয়েছে, ছন্দের কী পরিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের ক্ষেত্রে কী পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির কী পরিবর্তন ঘটছে। মধ্যযুগের বাংলা ভাষার ইতিহাস, উচ্চারণের ইতিহাস, বানানের ইতিহাস, মধ্য বাংলা ধ্বনির ইতিহাসের পাশাপাশি মধ্য বাংলায় ব্যবহৃত ছন্দের ইতিহাস, তার বৈশিষ্ট্য, ধ্বনির প্রকৃতি, শ্রুতিরূপ, গতিবিধি, বিবর্তন, বাক্যের গঠন, অণ্বয়গত বৈশিষ্ট্য ইত্যাদি নানান বিষয়গুলিকে জানার জন্য এই টেক্সটগুলি আমাদের পড়তে হবে এবং জানতে হবে। মধ্যযুগের সামাজিক অভিঘাত কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করছে, টেক্সটগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে সেটা আমাদের জানতে হবে। মধ্যযুগের কবি এবং কবি মানসিকতা বুঝতে আমাদের সাহায্য করবে এই টেক্সটগুলি। মধ্য বাংলার সময়কাল সম্পর্কে ধারণা লাভের জন্য আমরা দেখতে পাই যে 1203 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকারময় যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় পর্বকে বলা হয় চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য যুগ। 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল হলো চৈতন্য পরবর্তী যুগ এবং চৈতন্যদেবের জন্ম মৃত্যু প্রসঙ্গে এখানে খুবই গুরুত্বপূর্ণ। তার জন্মসাল 1486 খ্রিস্টাব্দ এবং তার তিরোভাবের সময় 1533 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা চর্যাপদ পরবর্তী সময় থেকে। বাংলা সাহিত্যে বাংলা রাজনৈতিক জীবন ও বাংলা সমাজ জীবনে যে ঘটনায় আন্দোলিত হয়েছিল তা হলো তুর্কি আক্রমণ। 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলার আক্রমণ বাংলায় অন্ধকারময় যুগের সূচনা করে। সেই অন্ধকারময় যুগ কাটিয়ে উঠে আবার সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা দেখতে পাই
1350 খ্রিস্টাব্দের পর থেকে মাঝের এই সময়টা বন্ধ্যাকাল হিসাবে চিহ্নিত করা হয়, কারণ এই সময়ে আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাই না। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাকৃত ও অপভ্রংশ স্তর পার হয়ে নব্য ভারতীয় আর্য স্তরে ভারতীয় বিভিন্ন ভাষাগুলির উৎপত্তি হয়। অপভ্রংশ স্তরে সৃষ্ট বিভিন্ন ভাষাগুলি ক্রমশ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। ভাষার ঐতিহাসিক সূত্র এবং ভাষ্য বুঝতে হলে ভাষার ক্রমবিকাশের স্তরটিও আমাদেরকে বুঝতে হবে। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রাচীন বাংলা নিদর্শন চর্যাপদ রচিত হয়। নেপালের রাজদরবার থেকে এই টেক্সটটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 1916 খ্রিস্টাব্দে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তরে রচিত এই সাহিত্য যে বাংলা ভাষায় রচিত তা প্রমাণ করেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, যেটি প্রকাশিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। বখতিয়ার খিলজির আক্রমণের পর যে অন্ধকার যুগের সূচনা হয় তা একসময় শেষ হয়। 1350 খ্রিস্টাব্দের পর থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে বিভিন্ন রকম সাহিত্য রচিত হয়। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব বাংলা সাহিত্যের সঙ্গে সঙ্গে বঙ্গের সামাজিক জীবনেও মোড় ঘুরিয়ে দেয়। জীবনী সাহিত্য নামে আরেকটি শাখার বিস্তার হয় শুধুমাত্র চৈতন্য জীবনকে কেন্দ্র করে। 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুকে আমরা মধ্যযুগের শেষ বলে ধরতে পারি। এর পরের ইতিহাস আলাদা হয়ে যাচ্ছে, পূর্বতন জীবনের সঙ্গে পার্থক্য ঘটে যাচ্ছে অনেকখানি। মধ্য বাংলায় প্রবেশ করলে আমাদের হাতে উঠে আসে বিবিধ সাহিত্যিক নিদর্শন। 1350 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষার মধ্যযুগের বিস্তার। এই যুগকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এক আদি মধ্যযুগ, দুই অন্তমধ্যযুগ। আদি মধ্যযুগ যার বিস্তার 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় বাংলা ভাষার নিদর্শন হিসাবে তুলে আনা যায় বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কৃত্তিবাসের রামায়ণ এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়কে। অন্তমধ্যযুগ বা চৈতন্য যুগ যা শুরু হচ্ছে চৈতন্যদেবের জন্মের পর 1500 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। চৈতন্যদেবের আবির্ভাব ও তার প্রবর্তিত ধর্মমতকে কেন্দ্র করে সাহিত্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যই দুইটি যুগে বিভক্ত করে, যথা আদি মধ্যযুগ ও অন্তমধ্যযুগ। এই সময়কালকে অনেকে আবার প্রাক চৈতন্য এবং চৈতন্য পরবর্তী যুগ নামেও অভিহিত করে থাকেন। মধ্য বাংলার শ্রেণী বিভাজন করতে গিয়ে আমরা দেখি আদি মধ্য বাংলার সময় পর্ব হচ্ছে 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং অন্তমধ্য বাংলার সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা পাই বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে। এই পুঁথিটি সংগ্রহ করা হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এছাড়াও কৃত্তিবাস ওঝার রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়ও আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন। এদের মধ্যে আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনকে বেছে নেওয়ার কারণগুলি হল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি মাত্র পুঁথি পাওয়া গেছে। পুঁথির বিরলতার কারণে এর মধ্যে প্রক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা কম। প্রাচীনত্ব সুরক্ষিত হয়েছে, অন্তমধ্য বাংলা ভাষার সঙ্গে মিলেমিশে যায়নি। ভাব ও ভাষা বিচারে চৈতন্য পূর্ববর্তী সময়ের ছাপ সুস্পষ্ট রূপে ধরা পড়েছে। এখন আমরা আসি মধ্য বাংলার আদি স্তরের অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভের জন্য। ভাষা দাঁড়িয়ে থাকে মানুষের কথনের উপর, তাকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায় তার ব্যাকরণ। বাক্যের মধ্য দিয়ে মানুষ তার ভাব প্রকাশ করে। এই বাক্য কিভাবে তৈরি হয়, মানুষের বুদ্ধি চিন্তা কিভাবে বাক্য তৈরিতে সাহায্য করছে, বাক্য গড়ে তুলছে, সে সম্বন্ধে মানুষ অনুসন্ধিৎসু। প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে তার রহস্য ভেদ করবার চেষ্টা করে চলেছে। সেই রহস্যকে ভেদ করতে গিয়ে তৈরি হয়েছে বাক্যের অন্বয়তত্ত্ব। প্রতিটি ভাষার অন্বয়তত্ত্ব আবার আলাদা। সংস্কৃত ভাষার বাক্যতত্ত্ব ভেদ করতে গিয়ে ভর্তৃহরি লিখে ফেলেন বাক্যপদীয় গ্রন্থ। পদগুচ্ছের দ্বারা গড়ে ওঠা বাংলা বাক্যের আলোচনা করতে গিয়ে অন্বয়তত্ত্ব আলোচনা একটি অবশ্য আলোচ্য বিষয়। অন্বয়তত্ত্বের মূল আলোচ্য বিষয় বাক্যকে একটি ইউনিট ধরে তার প্রতিটি অংশ অর্থাৎ পদগুচ্ছ থেকে ক্রমশ ক্ষুদ্র ক্ষুদ্র গঠন বিশ্লেষণ করা। আমরা বাক্য বলতে কি বুঝি?
যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। বাক্য নির্মাণ প্রক্রিয়ার পরিভাষা হলো অন্বয় বা সিনট্যাক্স। প্রত্যেক বাক্যে থাকে উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট ও বিধেয় অর্থাৎ প্রেডিকেট। উদ্দেশ্য কাকে বলে? যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাকে বলা হয় উদ্দেশ্য। বিধেয় কি? যা বলা হয় তাকে বলে বিধেয়। যেমন ছেলেটি পড়ছে, এখানে ছেলেটি হচ্ছে উদ্দেশ্য এবং পড়ছে বিধেয়। বাংলা ভাষার পদগুচ্ছের মধ্যে আমরা পাই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সম্বন্ধপদ ইত্যাদিকে। মধ্য বাংলার আদি স্তরের অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যে নানান রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংলাপধর্মী বাক্যের প্রাধান্য দেখা যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, সুন্দরী রাধালো সরোবরময়ী দুসহ বিরহ জ্বরে জড়িলা কান্নাই হাসো কুমুদ তোর দর্শন কেশর ফুটিল বন্ধুলি ফুল বেকত আধার বাহু তোর মৃণাল কর রাতা উৎপল অপূর্ব কুচ চক্রবাক যুগল। এই পদটি নেওয়া হয়েছে ভারখণ্ডের অন্তর্গত ছত্রখণ্ড থেকে। এই পদের অর্থ কি? না, ওগো সুন্দরী রাধা, তুমি সরোবর সদৃশা, কৃষ্ণ দুঃসহ বিরহ জ্বরে জীর্ণ, কুমুদ সম তোমার হাসি আর দাঁতগুলি কেশর সদৃশ। তোমার উন্মুক্ত অধর প্রস্ফুটিত বন্দুক পুষ্পের মতো, তোমার বাহু মৃণাল সদৃশ আর করদয় যেন রক্তপদ্ম, তোমার অপরূপ পয়োধর যেন যুগল চক্রবাক। ছোট ছোট বাক্য ব্যবহারেও সংলাপের গতি তীব্র হয়েছে, সেটি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখতে পাই। যেমন বহুমূল পসারো করিয়া ছাড়খাড় পাঞ্চ দুর্গতি কান্ন করিল আম্ভার এহে কি লয়া যাইব ঘাট আগো হে বড়াই অখণ্ড পসার নঠ করিল কান্নাহি। অর্থাৎ বহুমূল্যের পসার ছাড়খাড় করে কৃষ্ণ আমার বড়ই দুর্গতি করল, আমার সজ্জিত পসার নষ্ট হয়ে গেছে বড়াই, এখন কি নিয়ে হাটে গিয়ে বিক্রি করব। বাক্যের মধ্যে শব্দের পুনরাবৃত্তি বা অনুরণন বাক্যের ছন্দ এবং ভাবের গভীরতাকে বাড়িয়ে দেয়। যেমন হরি হরি বলরে প্রাণ, হরি ছাড়া নাই গতি। আবার অনেক সময় একটি বাক্যকে ভেঙে তার মধ্যে উদ্দেশ্য, বিধেয় এবং বিভিন্ন পদের অন্বয় নিম্নলিখিতভাবেও দেখানো যেতে পারে। যেমন তোমার যৌবন রাধা কৃপিনের ধন, পটলি বান্ধিয়া রাখো নহুলি যৌবন। এই বাক্যে আমরা লক্ষ্য করি উদ্দেশ্য হলো তোমার যৌবন, বিধেয় হচ্ছে রাধা কৃপিনের ধন, বিশেষ্য হচ্ছে রাধার যৌবন বা যৌবন, এখানে যৌবন কথাটি ব্যবহৃত হয়েছে। নহুলি যৌবন কথার অর্থটি হলো নবযৌবন। বিশেষণ এখানে হচ্ছে কৃপিনের ধন এবং ক্রিয়াগুচ্ছ হলো পটলি বান্ধিয়া রাখো। আরেকটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়। আকারণে আলো রাধা নিন্দসী কৃষ্ণ কালা সর্বাঙ্গে সুন্দর নান্দ যশোদার বালা। এখানে প্রথম বাক্য আকারণে আলো রাধা নিন্দসী কৃষ্ণ কালার সংগঠন নিম্নরূপ। কর্তা এখানে রাধা, ক্রিয়া এখানে নিন্দসী, কর্ম হচ্ছে কৃষ্ণ কালা, ক্রিয়া বিশেষণ আকারণে অর্থাৎ অকারণে নিন্দা করা, সম্বোধন পদ হচ্ছে আলো অর্থাৎ ও রাধা। দ্বিতীয় আরেকটি বাক্য সর্বাঙ্গে সুন্দর নান্দ যশোদার বালা। এখানে উদ্দেশ্য হচ্ছে যশোদার বালা, বিধেয় হচ্ছে সর্বাঙ্গে সুন্দর, বিশেষ্য হচ্ছে নন্দ যশোদার বালা অর্থাৎ নন্দ যশোদার সন্তান বা বালা, বিশেষ্যের বিশেষণ হচ্ছে সর্বাঙ্গ সুন্দর। গঠনগত দিক থেকে বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য ইত্যাদি। কিন্তু আদি মধ্যযুগে এই বাক্য গঠনে কবিরা খুব একটা সচেতন ছিলেন না। তারা মূলত পদ্যকে আশ্রয় করে সাহিত্য রচনা করেছেন। ফলে গদ্যরীতির এই সমস্ত বাক্য বিভাজন নিয়ে তারা সেভাবে মাথা ঘামাননি। মূলত সরল এবং যৌগিক বাক্যই সেই সূত্রে দেখা যায় বেশি। উদাহরণে যাওয়ার আগে আমরা দেখে নেব সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য কাকে বলে। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য, একটিমাত্র বিধেয় থাকে বা কর্তার অনুগামী একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। এবং যে বাক্যে দুটি প্রধান খণ্ডবাক্য থাকে
এবং খণ্ডবাক্য দুটি অব্যয় দ্বারা যুক্ত হয়ে পরস্পর নিরপেক্ষভাবে থাকে তাকে যৌগিক বাক্য বলে। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই যে সমস্ত সরল বাক্য ব্যবহৃত হয়েছে তার কয়েকটি উদাহরণ হলো বৃন্দাবনে হারাইল তৈলক্ষ সুন্দরী। দ্বিতীয় উদাহরণ হলো তোমাকে না দেখি রাধা পড়ে মোর মন, অর্থাৎ তোমাকে না দেখে রাধা আমার মন পুড়ছে। বাসলি চরণ শিরে বন্দিয়া গাইল বরুচণ্ডী দাসে, বাসলির চরণ বন্দনা করে বরুচণ্ডী দাস গাইলেন। শেষ উদাহরণ বাঁশির শব্দে মো আউলাইল রান্ধন, বাঁশির শব্দে আমার রান্না ওলট পালট হয়ে গেল। এগুলো আমরা সরল বাক্যের উদাহরণ হিসাবে দেখে নিতে পারি। যৌগিক বাক্যের উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই হ্যারো মথুরার হাটে লক্ষ জন রহে বাটে, সম্ভাগ এরিয়া আম্ভার লহ পরাণে, অথবা তোম্ভে তো গোয়ালো জাতি ছাড়োহ হেন বিমতি, ঘর গিয়া সম্বন্ধ পুছো মায়। জটিল বাক্যের উদাহরণও দুর্লভ নয়। সজল জলদে যেন্ন উইল নবসুর, অথবা এবে মোর মনের পর্ণি যেন উইয়ে কুম্ভারের পণি, নাগর সুন্দর কান্নাহি কইল নখঘাত, তখনে গুনিল রাধা মনে পাঞ্চ সাত, মো যবে জানিত হেন করিবে তো লো, অথবা তবে নাসিত এ বাটে। এখানে আমরা বিভিন্ন রকমভাবে সরল, যৌগিক এবং জটিল বাক্যের নানা উদাহরণ দেখতে পাচ্ছি। অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বাংলা বাক্যের মধ্যে পদগুচ্ছের সংগঠন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও আমরা সেই পদগুচ্ছের সংগঠনকে প্রত্যক্ষ করতে পারি। একটি বাক্যের মধ্যে পদগুচ্ছের সংগঠনকে নিম্নলিখিতভাবে দেখা যেতে পারে। যেমন একটি বাক্য এখানে আম্ভার বচনে বোল রাধা চন্দ্রাবলী। এই বাক্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, বিশেষ্যগুচ্ছ এবং ক্রিয়াগুচ্ছ। বিশেষ্যগুচ্ছের মধ্যে আছে সর্বনাম বিশেষ্য এবং ক্রিয়াগুচ্ছের মধ্যে আছে ক্রিয়া এবং বিশেষ্যগুচ্ছ। আম্ভার বচনে বোল রাধা চন্দ্রাবলী এই বাক্যের মধ্যে সর্বনাম হচ্ছে আম্ভার, বিশেষ্য হচ্ছে বচনে, ক্রিয়া হচ্ছে বোল, বিশেষ্যগুচ্ছ এখানে হচ্ছে রাধা চন্দ্রাবলী। এছাড়াও আরেকটি উদাহরণ হলো আর ভার না বহিব দেব বনমালী। এই বাক্যের মধ্যেও দুটি ভাগ আমরা লক্ষ্য করতে পারি, বিশেষ্যগুচ্ছ ক্রিয়াগুচ্ছ। বিশেষ্যের মধ্যে পড়ছে দেব বনমালী, ক্রিয়াগুচ্ছের মধ্যে আছে বিশেষণগুচ্ছ বিশেষ্যগুচ্ছ ক্রিয়া, বিশেষণগুচ্ছের মধ্যে আছে বিশেষণ। এই বাক্যের ক্ষেত্রে আমরা আরটিকে বিশেষণ রূপে ব্যবহার করতে পারি। এছাড়াও বিশেষ্যগুচ্ছের মধ্যে আছে বিশেষ্য নাবাচক শব্দ, ভার এবং না এখানে ব্যবহৃত হয়েছে এবং ক্রিয়া হচ্ছে এখানে বহিব। এবার আসি ছন্দ প্রসঙ্গে। প্রথমে আমরা জেনে নিই যে ছন্দ কি। যে ললিত এবং সুমিত পদস্থাপনায় কাব্যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে তাকেই বলা হয় ছন্দ। অমূল্যধন মুখোপাধ্যায়ের মতে যেভাবে পদবিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় ও মনে রসের সঞ্চার হয় তাকে ছন্দ বলে। তারাপদ ভট্টাচার্যের মতে কাব্যভাষার অন্তর্গত বিচিত্র ভঙ্গির প্রবহমান ধ্বনি সৌন্দর্যকে বলা হয় ছন্দ। কবি সমালোচক বুদ্ধদেব বসু বলেছেন কাব্যের প্রধান বাহন সেই সুনিয়ন্ত্রিত বেগ বিকশিত ভঙ্গি যার নাম ছন্দ। ছন্দতাত্ত্বিক প্রবোধচন্দ্র সেনের মতে সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত বাকবিন্যাসের নাম ছন্দ। ছন্দ আলোচনা প্রসঙ্গে যে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে অক্ষর বা দল। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর বা দল। আচার্য প্রবোধচন্দ্র সেন দল ও অক্ষরকে সমার্থক মনে করেছেন। দুটি ভাগে দলকে ভাগ করা যায়, এক হচ্ছে মুক্ত দল, দুই হচ্ছে রুদ্ধ দল। মুক্ত দল কাকে বলে না, যে দলের শেষে স্বরধ্বনি থাকে এবং এই কারণে দলটির শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় তাকে মুক্ত দল বলে। যেমন সহজ শব্দটির দল বিশ্লেষণ করলে দুটি দল পাই, স আর হজ। তার মধ্যে প্রথম দলটিকে অর্থাৎ শকে আমরা টেনে উচ্চারণ করতে পারি। স দলটির শেষে একটি অ আছে, তাই এই দলকে স এইভাবে উচ্চারণ করা যায়, তাই এটি একটি মুক্ত দল। মুক্ত দলের মাথায় আমরা এরকম একটি চিহ্ন দিতে পারি। রুদ্ধ দল কি না, যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে।
যেমন আগের উদাহরণটিতেই রয়েছে সহজ শব্দ। এই সহজ শব্দের দ্বিতীয় দল হজ একটি রুদ্ধ দল। এই দলের উচ্চারণ দীর্ঘ করা যায় না, রুদ্ধ দলের মাথায় একটি সরলরেখা দিয়ে বোঝানো হয়। মাত্রা, একটি অক্ষর উচ্চারণ করতে গেলে যে সময় লাগে সেই সময়টুকুকে বলা হয় মাত্রা। যেমন কমল, এই শব্দটিতে দুটি অক্ষর আছে, ক আর মল। এই ক বা মল উচ্চারণে যে সময় লাগে তাকে বলা হয় মাত্রা। মাত্রা দুই প্রকার, এক মাত্রা এবং দুই মাত্রা। ছেদ ও জ্যোতি, বাক্যের অর্থকে পরিস্ফুট করার উদ্দেশ্যে বাক্যের মধ্যে বা অন্তে যখন সাময়িক বিরতি ঘটে তাকে বলা হয় ছেদ বা অর্থজ্যোতি। আর কাব্যে ছন্দতরঙ্গ সৃষ্টির জন্য নির্দিষ্ট কালের ব্যবধানে বাকযন্ত্র যে সাময়িক বিরতি লাভ করে তাকে বলে জ্যোতি বা ছন্দজ্যোতি। জ্যোতি চার প্রকার, পূর্ণজ্যোতি, মধ্যজ্যোতি বা অর্ধজ্যোতি বা পর্বজ্যোতি, লঘুজ্যোতি বা পর্বাঙ্গজ্যোতি এবং উপজ্যোতি। পর্ব কি না, এক হ্রস্বজ্যোতি থেকে আরেক হ্রস্বজ্যোতি পর্যন্ত বাক্যের যে অংশ তাকে পর্ব বলে। মধ্যজ্যোতির দ্বারা বিচ্ছিন্ন ও পর্ব থেকে বৃহত্তর বাক্যাংশকে পদ বলে। পূর্ণজ্যোতির দ্বারা নির্দিষ্ট ধ্বনিপ্রবাহকে চরণ বলে। এবং ছন্দের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিল। একাধিক পর্ব বা পদ বা চরণের শেষে যে ধ্বনিসাম্য ঘটে তাকে বলা হচ্ছে মিল। অপূর্ব কোলের মতে বাংলা ছন্দ হলো বাংলা ভাষার উচ্চারিত ধ্বনি এবং নৈশব্দের পুনরাবর্তনময় সুশৃঙ্খল কলাকৃতি। তা শ্রুতিগ্রাহ্য রূপের অভিধা ছন্দরীতি বা অন্তঃপ্রকৃতি, দৃষ্টিগ্রাহ্য নন্দনের নাম বহিরাকৃতি বা ছন্দবদ্ধ। মধ্য বাংলার আদি স্তরে কিছু ছন্দ রীতিগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বাংলায় মূলত তিন প্রকার ছন্দরীতি লক্ষ্য করা যায়, যথা দলবৃত্ত, সরলবৃত্ত ও মিশ্রবৃত্ত। বাংলা ছন্দের বিবর্তনের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তনে ছন্দের গুরুত্ব অনস্বীকার্য। এর আগে বাংলা ছন্দের নিদর্শন হিসাবে পাই প্রাচীন বাংলার চর্যাগীতিগুলি। সেখানে আমরা কলাবৃত্তের প্রাচীন রূপটি পেয়ে থাকি। বিদ্যাপতির মৈথিল প্রভাবিত ব্রজবুলিতে রচিত পদগুলি কলাবৃত্ত রীতিতে রচিত। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রথম মিশ্রবৃত্ত রীতি পাওয়া গেল। মিশ্রবৃত্ত রীতিতে মুক্তদল এক মাত্রা। রুদ্ধদলের ক্ষেত্রে শব্দের শেষে বা পদের শেষে অবস্থিত রুদ্ধদল দুই মাত্রা এবং বাকি সব জায়গায় এক মাত্রা হিসাবে গণনা করা হয়। জ্যোতি সাধারণত জোড় মাত্রায় 8, 10 বা 6 মাত্রার পর আসে। এই ছন্দরীতির প্রাথমিক নির্ণীয়মান স্তরটি নিদর্শন পাই বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলির কম বেশি সবই প্রকাশ পেয়েছে এখানে। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পালাগানে গ্রথিত। নাটগীতির পদগুলি সে যুগে গায়কদের কণ্ঠে সুর সহযোগে গীত হতো। বর্তমানে পাঠকবিতার আঙ্গিকে পড়তে গিয়ে অনেক জায়গায় ছন্দ শৈথিল্য অনুভব করা যায়, যা সেই সময় সুরের মাধ্যমে পূরণ করা সম্ভব হতো। উচ্চারণের আদর্শ অনুযায়ী দেখা যায় কোথাও কোথাও শব্দের সূচনায় বা মাঝে রুদ্ধদল দুই মাত্রা হয়েছে। মিশ্রবৃত্তের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যা এক মাত্রার হওয়া উচিত ছিল। বর্তমান সময়ে মিশ্রবৃত্তের রুদ্ধদলে যে নিয়ম লক্ষিত হয়, শ্রীকৃষ্ণ কীর্তনে তা লক্ষিত হয় না। কারণ অনেক সময় মুক্ত রুদ্ধদলের অতি প্রসারণ ও রুদ্ধদলের অতি সংকোচন লক্ষ্য করা যায়। কোথাও আবার সংস্কৃত প্রাকৃত উচ্চারণের আদর্শে গুরু মুক্ত দলের দুই মাত্রার উচ্চারণ রয়ে গেছে। এগুলি মিশ্রবৃত্তের সংহত গঠনরীতির আদর্শ বিরোধী। চর্যাগীতির অধিকাংশ পদ বা গান পাদাকুলক বা 16 মাত্রার 8-8 দ্বিপদীতে লেখা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের বেশিরভাগ পদ গীত 8-6 মাত্রার দ্বিপদী বা পয়ারবন্ধে রচিত হয়েছে। মিশ্রবৃত্তের শৈথিল্য প্রসঙ্গে সুজিত কুমার ভৌমিক কয়েকটি কারণ দেখিয়েছেন। তার মতে প্রথমত প্রাচীন প্রাকৃত ও বাংলা প্রাকৃত উচ্চারণের মধ্যে দোদুল্যমান থাকাতে বাংলা পয়ার কিছুতেই মাত্রাগত সমতা লাভ করতে পারছিল না। অর্থাৎ পয়ার পংক্তির 14 মাত্রার আয়তন কোনো নির্দিষ্ট নীতির আশ্রয় পায়নি। দ্বিতীয়ত পয়ার পংক্তির অন্তর্বর্তী জ্যোতি সম্বন্ধে কবিদের মধ্যে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। ফলে পংক্তি গঠনগত কোনো সুনির্দিষ্ট রূপ ধারণ করতেও পারেনি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দের বৈচিত্র্যের বিভিন্ন প্রকরণের বীজ পরবর্তীকালের বিভিন্ন সাহিত্য ধারায় বিকশিত হয়েছিল। এখানে একাবলী, 14 অক্ষরের পয়ার, 10 অক্ষরের পয়ার, 11 অক্ষরের পয়ার, লঘু ত্রিপদী, দীর্ঘ ত্রিপদী, ভঙ্গ ত্রিপদী ও চৌপদীর ব্যবহার লক্ষ্য করা যায়।
সাধারণত 6-5 বিভাগের 11 মাত্রা ছন্দের রূপকে বলা হতো একাবলি। 6-6 মাত্রায় বিন্যস্ত একপদীকে বলা হতো দীর্ঘ একাবলি। পয়ার ছন্দটি কি? পয়ারে দুইটি চরণ ও প্রতিচরণে দুইটি পর্ব থাকে। প্রথম পর্বের মাত্রা সংখ্যা 8 ও দ্বিতীয় পর্বের মাত্রা সংখ্যা 6। 14 মাত্রার চরণদ্বয় পরস্পর মিত্রাক্ষর হয়। প্রতি চরণের শেষে ভাবের আংশিক বা সামগ্রিক পরিসমাপ্তি ঘটে এবং পূর্ণজ্যোতি পড়ে। ত্রিপদী ছন্দ কি? না প্রতি চরণে 3টি পদ থাকে, পদগুলি স্বতন্ত্র পর্ব। 3 পর্বের মধ্যে প্রথম 2 পর্বে মিল থাকে, শেষ পর্বটির সঙ্গে মিল থাকে না। প্রথম পর্ব বা পদ দুটি একই চরণে একটু ফাঁক অবস্থায় থাকে। তৃতীয় পর্ব বা পদ প্রথম পদ দুটির নিচে মধ্যভাগে বসে। প্রথম পর্ব বা পদ দুটি হয় সমমাত্রার। তৃতীয় পর্ব বা পদে মাত্রা সংখ্যা কম বেশি হতে পারে। ত্রিপদী দুই প্রকার, লঘু ত্রিপদী এবং দীর্ঘ ত্রিপদী। লঘু ত্রিপদী কি? না প্রতি চরণে 3টি পর্ব বা পদ থাকে। প্রথম 2টি পর্বে অন্তমিল থাকবে, 2টি চরণেও অন্তমিল থাকবে। পর্ব 6-6-8 বা 8-8-6 মাত্রায় বিভক্ত হয়। দীর্ঘ ত্রিপদী না এখানে প্রতি চরণে 3টি পর্ব বা পদ থাকে। প্রথম 2টি পর্বে অন্তমিল থাকবে, 2টি চরণেও অন্তমিল থাকে। পর্ব 8-8-10 মাত্রায় বিভক্ত হয়। চৌপদী কি? না প্রতি চরণে 4টি পর্ব বা পদ থাকে। চরণের প্রথম 3 পর্বের মধ্যে অন্তমিল থাকে, 8 ও 6 মাত্রার হয়। শেষ পর্বের মাত্রা সংখ্যা কম থাকতে পারে ও অন্তমিল নাও থাকতে পারে। চৌপদী দুই প্রকার, লঘু চৌপদী এবং দীর্ঘ চৌপদী। লঘু চৌপদী বিষয়টি কি? না লঘু চৌপদীতে 2টি পরস্পর মিত্রাক্ষর চরণ ও প্রতিটি চরণে 4টি পর্ব থাকে। চরণের পর্বগুলির মধ্যে 6 মাত্রা এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্যে মিল থাকে। দীর্ঘ চৌপদীতে 2টি পরস্পর মিত্রাক্ষর চরণ ও প্রতি চরণে 4টি পর্ব বা পদ থাকে। চরণে পর্বগুলির মধ্যে প্রথম 3 পর্বে 8 মাত্রা এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্যে মিল থাকে। শেষ পর্বে 2-1টি মাত্রা সাধারণত কম হয়। মধ্য বাংলার আদি স্তরে ছন্দ রীতিগত বৈশিষ্ট্যের সাহিত্যে আমরা নানান প্রয়োগ দেখতে পাই। যেমন একাবলি। একাবলির প্রতি চরণে 2 পর্বে থাকে 6-5 মাত্রা বা 5-6 মাত্রা, অর্থাৎ প্রতি চরণে 11 মাত্রা থাকে। আমরা লক্ষ্য করি যে গুপতে রহিলা সে বৃন্দাবনে, এখানে 6 মাত্রা এবং সে বৃন্দাবনে এই অংশে 5 মাত্রা ব্যবহৃত হচ্ছে। ঠিক অনুরূপভাবে কেহ না জানিল দৈব অঘটনেও আমরা 6-5 মাত্রা লক্ষ্য করছি। কাহার বহুত কাহার রানী, কেন্নে যমুনাত তুলসী পানি, বরার বহুম বরার ঝি, আম্ভে পানি তুলি তোমভাত কি। এই পদটিতে আমরা 6-5 মাত্রা লক্ষ্য করতে পারি এবং প্রতি চরণে 2টি পর্বও দেখা যায়। মিশ্রবৃত্ত পয়ার এখানে 8-6 মাত্রার হয়। 3 ভুবনে নাহি হেন আছি দড়ি, হালে ফুলে এখো নাহি পাটাবুকি তীরি। প্রত্যেকটিতে 8 এবং 6 মাত্রা করে হয়েছে। কিন্তু লক্ষণীয়, মিশ্রবৃত্ত পয়ার হওয়া সত্ত্বেও এখানে তি, তয় দীর্ঘী, দীর্ঘ মুক্তদল হিসাবে 2 মাত্রার হয়েছে। আরো কতগুলি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন কোন সুখে কংস তোর মুখে উঠে হাস, নাহি জানো এবে তো আপনার নাশ, তাম্বুল লইয়া যাহা পরাণের দ্যুতি, বকুল তলাত আছে গো সুন্দরী সতী, জোর হাত করি তাক বুলিহ বচনে, আম্ভাকে পাঠাইলে রাধা নন্দের নন্দনে। এছাড়াও কে না বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কে না বাসি বায়ে বড়াই এ গোঠো গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাসির শবদে মো আউলাইল রান্ধন। বা পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেও পশিয়া লুকাও, কিংবা বন পড়ে আগ বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেন্ন কুম্ভারের পণি। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা 8-6 মাত্রা দেখতে পাচ্ছি। ললাটে তিলক যেন্ন নবশশী কলা, কুণ্ডল মণ্ডিত চারু শ্রবণ যুগলা, 16 গোয়ালিনী যাইয়ে বিকে হাটে, মাগো কিলে কিলাইয়া মারিব তোম্ভা বাটে। এবং প্রত্যেকটি পদের মধ্যে মিশ্রবৃত্ত পয়ারের রীতি অনুযায়ী 8-6 মাত্রা লক্ষ্য করা যায়। মহাপয়ারও লক্ষ্য করা যায়, যেটি 10-8 মাত্রার। গোয়াল জরম আম্ভে গুণ দধি দুধে উতপতি, এবে তাক উপেক্ষহ কেন্নে তোর ভইল কি কুমতি। 10 অক্ষরের পয়ার অর্থাৎ 10-10-10 মাত্রার পয়া লক্ষিত হয়। যেমন এ জন্মে বা না করিল ভাগ, হারাইল কান্নের লাগ, আর তা না পাইব লাগে। দ্বিতীয় চরণে কান্নের এই শব্দে 1 অক্ষর কম হওয়ার জন্য সুরের মাধ্যমে তা পূরণ করা হয়। পয়ার ছাড়া লঘু এবং দীর্ঘ ত্রিপদীও যথেষ্ট ব্যবহৃত হয়েছে। লঘু ত্রিপদী 6-6-8 মাত্রা
এবং দীর্ঘ ত্রিপদী ৮ আর ১০ মাত্রার। ছন্দের মুখ্য দুটি বিচার্য বিষয় হলো উচ্চারণ প্রকৃতি বা মাত্রা বিচার এবং দ্বিতীয়ত হচ্ছে গঠন আকৃতি বা ছন্দবদ্ধ। বরুচণ্ডীদাস তার কাব্যে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন পয়ার। এছাড়া দ্বিপদী, লঘু ও দীর্ঘ ত্রিপদী, চৌপদী, একপদী প্রভৃতি নিদর্শনও এখানে পাওয়া যায়। যেমন দীর্ঘ দ্বিপদীর একটি নিদর্শন ৮-৬ মাত্রার পংক্তি, সব দেবে মেলি সভা পাতিল আকাশে কংসের কারণে হয় সৃষ্টির বিনাশে। ৮-৮ মাত্রার পংক্তি, দধি দুধ নঠ কইলে কান্নাইল মোর ডুবাইলে পসার, বলে জলে কোলে কইলে কান্নাইল কইলে বড়ই খাঁকার। কান্নাহিল এখানে অতিপর্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ১০-৮ মাত্রার পংক্তি, যে বল তোরে বলো মোয়ে তাতো না করিও আন, অহিত না বলো মোয়ে এহা স্বরূপেশি যান। ১৮-২ মাত্রার পংক্তি লক্ষ্য করা যায়। ঘৃত দধি দুধে পসার সাজায়া পিন্দিল পাটের শাড়ি, খোমপাত উপর গুজুরে ভ্রমর তাহাতে কান্নের ধাড়ি। লঘু ত্রিপদী অর্থাৎ ৬-৬-৮ মাত্রার পদ এখানে লক্ষ্য করা যায়। যেমন প্রথম যৌবন মুদিত ভাণ্ডার তাতনা সম্বায়ে চুরি, আম্ভার যৌবন কালো ভুজঙ্গম ছুঁইলে খাইলে মরি। শাশুড়ি ননন্দ খুরের ধার স্বামী বড় দুরুবার, হেনগতি গায়ে ঘরক যাইব কেমনে হইবে নিস্তার। এখানেও আমরা ৬-৬-৮ মাত্রাকে লক্ষ্য করছি। দীর্ঘ ত্রিপদী যেখানে ৮ আর ১০ মাত্রা লক্ষ্য করা যায়। তম্ভে রাধা চন্দ্রাবলী আম্ভে দেব বনমালী, আম্ভা পরিহর আকারণে, আম্ভার পুরহ আশ গাইল বরুচণ্ডী দাস বন্দিয়া বাসলি চরণে। লক্ষণীয়, পদের শেষে অলি আলি আশ আশ এবং পংক্তি শেষে আরণে অরণে মিল রয়েছে। এছাড়াও আরেকটি উদাহরণ হলো দহ বলি ঝাঁপ দিল সেমর শুখাইল ল, মই নারী বড় অভাগিনী। দীর্ঘ ত্রিপদী ৮ আর ১০ মাত্রার। হইয়ে আম্ভে গোপজাতি প্রতি ছাড়ি নাহি গতি, ঘৃতে দুধে সাজিয়ে পসারে তম্ভে রাখোয়াল জনে করাচারি করি ধনে, আপনাক জানহ ঈশ্বরে। দীর্ঘ ত্রিপদীর আরেকটি উদাহরণ ৮ আর ১০ মাত্রার। হারাইল তম্ভার বাসি তেসি বড়াইতে হাসি, মোর বল শুনো চক্রপাণি, বুলি চৌর পৈশে ঘরে গিরহিক সত্তর করে হেন দুঠো বড়াইয়ের বাণী। ত্রিপদীর রকম ফেরও লক্ষ্য করা যায়। ৮-৬-১০ মাত্রা ত্রিপদী লক্ষিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। সুস্বর বাঁশের নাদ শুনিয়া বড়াই, রান্ধেরও যে শুনহ কাহিনী, আম্বল ব্যঞ্জনে মো বেসোয়ার দিল শাকে দিল কানাসোয়া পানি। চৌপদী চন্দ্র লক্ষ্য করা যায় যার মাত্রা ৮-৮-৮-৬। ফুটিল কুসুম পুঞ্জে সরস ভ্রমর গুঞ্জে, এক এক নারী রয়া এক এক কুঞ্জে, চির মনোরথ পুরী রসময় মন করি, বৃন্দাবন মাঝে রতি ভুঞ্জিল মুরারি। এছাড়াও আরেকটি উদাহরণ, যাবত আছে পরাণে লো তাবত দেহ বচনে, আম্ভার মরণ তোমার এহি ধেওয়ানে, যবে দর্শন ভেল তবে কেন্নে না তেজিল, এবে তম্ভে মোকে বড়াই দুঃখিনী কইল ল। এখানে ল ধুয়া হিসাবে ব্যবহৃত। মিশ্র একপদী স্তবকে এখানে লক্ষ্য করা যায় যার মাত্রা ১০-১০-১২-১২। যবে কান্ন চাহিলে সুরতি মো তবে আছিল শিশুমতি, এবে মোয় ভইল ভর যুবতী আম্ভাগ ছাড়িয়া কান্ন গেলাকতি। মধ্য বাংলার আদি স্তরে আমরা লক্ষ্য করি মিশ্রবৃত্ত শ্রীকৃষ্ণ কীর্তনের মুখ্য নিয়ন্ত্রক ছন্দরীতি হলেও তৎকালীন দেশভাষায় সুপ্রচলিত লৌকিক ছড়া গানে ব্যবহৃত দলবৃত্ত ছন্দের আমেজও মাঝে মাঝে পাওয়া যায়। রাধা যেন্য সতী তাক জগতে বা খানি, হেন রাধা মারিলে চণ্ডাল চক্রপাণি, রাধা জিয়াই বারে কান্নাহি কর পরকার, তবৈষি হইব কান্নাহি তোমার নিস্তার। আরেকটি উদাহরণ, কান্নাহি তোর কথা শুনি বড়াইয়ের মুখে, কহিতে না পারো তাক যত পাইল দুঃখে, তোমার বিরহে মো হইল বেয়াকুলি, তে কারণে তোর বাসি নীল বনমালী। এইখানে যে নিম্নরেখ পদগুলি রয়েছে সেগুলি রুদ্ধদল আশ্রিত। এই রুদ্ধদল আশ্রিত পদগুলিতে দলবৃত্তের উচ্চারণ ভঙ্গি অনুভব করা যায়। তবে সমগ্রভাবে গীত দুটি পাঠ করতে গেলে দেখা যাবে দলবৃত্তের লঘু পর্বজ্যোতির আমেজ যতটা ফুটেছে তার থেকে অনেক বেশি ফুটেছে মিশ্রবৃত্তের ৮-৬ কলামাত্রার অর্ধজ্যোতি। বিভিন্ন মিলের দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। কান্নাইক বুইল বড়াই বচন মধুরে, চন্দ্রাবলী রাধা তোর বিরহে মরে। এখানে মধুরে এবং মরে এই ঠিক
মিলটা হয়নি, এখানে মিল ত্রুটিযুক্ত। তরাসে নিরসব হইল রাধার আধর, পরাণে রাখিল দিয়া শীতল জল। রাধার আধর এবং শীতল জল পদ দুটির শব্দানুপ্রাস শ্রুতিসুখকর হলেও পংক্তি মিল অর্থাৎ আধর জল দুর্বল মিলের পরিচায়ক। এভাবেই লিপিকরদের প্রমাদ, বানান শৈথিল্য, উচ্চারণগত শৈথিল্য ও পুঁথিপাঠের নানান সমস্যা সংশয়ের কথা মনে রেখেই আদি মধ্য বাংলার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। এবার আমরা সূত্রাকারে দেখে নিতে পারি যে মধ্য বাংলার আদি স্তরে ছন্দ রীতিগত এবং অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য কি কি আছে। আদি মধ্য বাংলা প্রাচীন বাংলা ও অন্তমধ্য বাংলা ভাষার রূপান্তরের মধ্যবর্তী পর্যায়ে নিদর্শন। এটা না জানলে বাংলা ভাষার পরপর ধাপগুলো অনুসরণ করা যায় না। ভাষা সমাজেরও দর্পণ, সামাজিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি লক্ষণ আমরা এই ভাষার বিবর্তনের ধারাবাহিকতায় খুঁজে পাই। আদি মধ্য বাংলার অদ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখিত হওয়া সত্ত্বেও এটা মূলত একটা নাট্যগীতি লক্ষণাক্রান্ত পাঁচালী জাতীয় রচনা। ফলে এর ভাষা উক্তি প্রত্যুক্তিমূলক, ফলে মৌখিক ভাষার খুব কাছাকাছি। ভাষাতত্ত্ব চর্চায় এই মৌখিক ভাষার ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। ভাষার ছন্দতত্ত্ব ও অন্বয়গত বৈশিষ্ট্য ভাষার বিবর্তন তত্ত্ব রচনার ক্ষেত্রেও অসম্ভব গুরুত্বপূর্ণ। এখান থেকে আসতে পারে নানান প্রশ্ন, তার মধ্যে কিছু সম্ভাব্য প্রশ্ন হলো আদিমধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শনের উদাহরণ দিন। ছন্দ কাকে বলে? আদিমধ্য বাংলার দুটি অন্বয়গত বৈশিষ্ট্য উল্লেখ করুন। আদিমধ্য বাংলা ভাষায় প্রযুক্ত একটি যৌগিক বাক্যের উদাহরণ লিখুন। আদিমধ্য বাংলা ভাষার একটি পয়ার ছন্দের উদাহরণ দিন। আদিমধ্য বাংলার দুইটি ছন্দ রীতিগত বৈশিষ্ট্য উল্লেখ করুন। আদি মধ্য বাংলার অন্বয়তাত্ত্বিক ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে যে যে গ্রন্থ সহায়ক হিসাবে ব্যবহৃত হয়েছে তা হলো অমিত্রসূদন ভট্টাচার্যের সম্পাদিত বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্র, যেটি প্রকাশিত হয় দেজ পাবলিশিং থেকে। পরেশচন্দ্র মজুমদারের লেখা বাংলা ভাষা পরিক্রমা 1 ও 2, এই গ্রন্থ দুটিও দেজ পাবলিশিং থেকে প্রকাশিত। রামেশ্বর সয়ের সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা পুস্তক বিপণী থেকে প্রকাশিত। সুভাষ ভট্টাচার্যের ভাষার তত্ত্ব বাংলা ভাষা বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত। নরেশচন্দ্র জানার শ্রীকৃষ্ণ কীর্তন চর্চা দে পাবলিকেশনস থেকে প্রকাশিত। জীবেন্দ্র সিংহ রায়ের লেখা বাংলা ছন্দ জিজ্ঞাসা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। প্রবোধচন্দ্র সেনের নূতন ছন্দ পরিক্রমা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং অপূর্ব কোলের বই বাংলা ছন্দশিল্প প্রসঙ্গ অনুষঙ্গ, এটিও দেজ পাবলিশিং থেকে প্রকাশিত। ধন্যবাদ।